আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা সব কিছু যাচ্ছে কি না কাইন্ডলি একটু বলেন। আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কি না কাইন্ডলি একটু যদি বলতেন, ঠিক আছে? আচ্ছা, আমরা মোটামুটিভাবে আমাদের আজকে আমরা ১৯তম নিবন্ধনের কোশ্চেন সলভ করব, প্লাস কিছু অন্যান্য কথাবার্তা আপনাদের সাথে বলার চেষ্টা করব। নিবন্ধনের প্রিপারেশান কিভাবে নেবেন, কিভাবে কি করবেন, এগুলো নিয়ে আলোচনা। আমাদের ধারাবাহিক যে লাইভ ক্লাসের কথা ছিল, সেই লাইভ ক্লাসটা আমরা আজকে শুরু করছি। আমরা একটু আজকে আলোচনা করার চেষ্টা করি, দেখি আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কি না কাইন্ডলি একটু জানান। হ্যাঁ, দেখছেন অনেকেই আমাকে বলতেন যে স্যার বিগত সালের কোশ্চেন সলভ খুব একটা জরুরি কি না, হ্যান ত্যান এগুলা বলতেন। বাট খেয়াল করে দেখছেন বিগত সালের কোশ্চেন সলভ করা জরুরি কি না? খেয়াল করছেন জরুরি কি না? এখন বুঝতে পারবেন যে বিগত সালের কোশ্চেন সলভ করা জরুরি কি না। গত ৪৭তম বিসিএসের পরে অনেকেই বলছিল যে গত বছরের বা বিগত সালের কোশ্চেন সলভ করা খুব একটা জরুরি না। বাট এখন তো সেটা ফিল করতে পারতেছেন যে বিগত সালের কোশ্চেন সলভ করা জরুরি কিনা। যাদের প্রাইমারি পরীক্ষায় আশাহত হয়েছেন বা আশা হারিয়ে ফেলেছেন, তাদের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর কি, যে ইয়ে করতে পারছেন, তাই না? তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, আপনাদের ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন দেন, যাদেরকে আপনারা মেনশন দিয়ে গ্রুপে যুক্ত করাইছেন তাদেরকে একটু ইয়ে দেন। হুম, আপনাদের ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন দেন, যাদেরকে আপনার। আচ্ছা, আমরা সবগুলো জায়গায় দিয়ে দিলাম মোটামুটিভাবে। আমরা এখন সলভ করা শুরু করব। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা কোশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে? কে কোন জেলা থেকে দেখছেন বলেন, কারণ নিবন্ধনে তো অনেকেই জেলা অনুযায়ী পরীক্ষা দিবেন, তাই না? কে কোন জেলা থেকে আমাদের ক্লাস দেখছেন দেখি বলেন। বলেন, কারণ নিবন্ধনে তো অনেকেই। কে কোন জেলা থেকে ক্লাস দেখছেন বলেন দেখি। আচ্ছা, প্রথমটা বের করে রাখছি, আনসার করে ফেলছেন, দেখি আনসার করেন তো সবাই। আনসার করেন, সবাই আনসার করেন। আমরা হচ্ছে যে পড়বো এক এক করে, সবার নামও পড়ার চেষ্টা করব। আমি 1 সেকেন্ড একটু আসছি, হ্যাঁ? আপনারা আনসার করতে থাকেন, যে যে আছেন আপনারা আনসার করতে থাকেন, আমি আসবো, এখনই আসবো। জি, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন তাদেরকে সালামের উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কে কোন জেলা থেকে দেখছেন সেটা একটু বলেন, এবং আমাকে চিনেন কে কে। চলে আসছি, আমি একটু ওই পাশে গেছিলাম। আচ্ছা, পাবনা থেকে। আমি কমেন্টগুলো আপনাদের পড়বো, নিব। যারা নিবন্ধনের প্রিপারেশান নিচ্ছেন একদম দেখি কে কে কমেন্ট করছে, একটু দেখার চেষ্টা করি, তাই না? যেহেতু আজকে প্রথম ক্লাস। আরিফুল ইসলাম, তারপরে নড়াইল থেকে। শেয়ার ডান, সবাই লাইভটা একটু শেয়ার করেন তো। সবাই লাইভ শেয়ার করেন, সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, ঠিক আছে?
আচ্ছা, আয়শা আক্তার, তারপরে হচ্ছে মার্জিয়া লিখছে গ, তারপরে উর্মি নাকি। আচ্ছা, আপনাদের সাথে একটু আবার করে পরিচিত হয়ে নিব। আগে যখন 18তম নিবন্ধন যখন পড়াইলাম, মানে ওই নিবন্ধন দিয়ে আমরা শুরু করছিলাম, হ্যাঁ। তো সেই সময় সবার সাথে মানে পার্সন বাই পার্সন মুখস্থ ছিল নামগুলো। তারপরে হুমায়রা জান্নাত, ঈশিতা আক্তার, ওনারা আনসার দিয়েছেন, সালাম দিয়েছেন যারা একসাথে, ওয়ালাইকুম আসসালাম, সবারটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে যে নীলমন নাকি নাম। আচ্ছা, ঠিক আছে, সবারটা পড়লাম। সবাই একটু লাইভটা শেয়ার করেন, সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, আমরা এখনই শুরু করব, ঠিক আছে। তারপরে রতন রয়, তারপরে রেজওয়ান আলী, আচ্ছা রেজওয়ানা মিম, সব এরকম নাম। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। সবাই বিভিন্ন জায়গায় একটু লাইভ শেয়ার করেন কাইন্ডলি। লাইভ শেয়ার করলে আমি কোশ্চেন সলভ শুরু করব। সবাই এই যে যারা লাইভ দেখছেন, কতজন দেখছে বলেন তো একটু দেখি, আমি দেখতে পাচ্ছি না এখান থেকে, আমার এখান থেকে শো করছে না। মেনশন দিয়েন না, আচ্ছা গুড। হ্যাঁ, সবাই লাইভ শেয়ার করে দেন, 1 ঘন্টা শেয়ার রাখেন, ঠিক আছে। এরপরে 9টায় কিন্তু গণিত সলভ ক্লাস হবে, হ্যাঁ, গণিতের কোশ্চেন সলভ, বিগত সালের সব কোশ্চেন আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। এবং এই যে এই পিডিএফটা না, এই পিডিএফটাও আপনাদেরকে দিয়ে দিব। এইখানে যা কোশ্চেনগুলো আছে আমি বলে দিব যে কোনটা কোন বছরের কোশ্চেন। জি, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছেন, এখানে কোনগুলো আছে আমরা বিগত সালেরগুলো বলে দিব। সবাই একটু লাইভ শেয়ার করেন, পিডিএফ দিয়ে দিব, যারা বেশি বেশি শেয়ার করবে পিডিএফ দিয়ে দিব তাদেরকে আমরা, ঠিক আছে। মেনশন দেন প্লাস শেয়ার করেন, ঠিক আছে। আপনার টাইম লাইনে শেয়ার রাখেন, যে মনে করেন যে আপনার এই ক্লাসটা আপনার যে এই যে আপনি দেশের টাকায় পড়ালেখা করছেন, যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন বা বিভিন্ন জায়গায় পড়ালেখা করছেন পাবলিক ইউনিভার্সিটিতে, তারা কি হয়, তারা স্বাভাবিকভাবে আপনার ওই ইয়ে করে না, ওইটাকে কি বলা হয়, হচ্ছে যে স্বাভাবিকভাবে যারা পড়ালেখা করছেন সরকারের টাকায় পড়ালেখা করছেন। তো যেহেতু সরকারের টাকায় পড়ালেখা করছেন, সেহেতু আপনার কি দায়িত্ব নেই যে সবাই যেন ক্লাস দেখতে পারে সেটার ব্যবস্থা করে দেওয়া? এটা তো আপনার ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পড়ে, যে সবাই যাতে ক্লাস করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। এটা তো আপনার ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পড়ছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যেই গ্রুপে আপনারা যুক্ত হতে পারবেন, সরাসরি যুক্ত হয়ে আমাদের প্রতিদিনের নোটিফিকেশানটা পাবেন। যেমন আজকে নোটিফিকেশান দিয়ে দিয়েছি। প্রতিদিন মনে রাখেন, আজকে একটু লেট হয়ে গিয়েছে, 7:30টার সময় সাধারণ জ্ঞান কোশ্চেন সলভ হবে। আর মোটামুটিভাবে আপনার 7:30টায় কোশ্চেন সলভ হবে। আর হচ্ছে যে রাত 9টায় হচ্ছে মানে জিকের কোশ্চেন সলভ হবে 7:30টায়। আর ইয়ের কোশ্চেন সলভ হবে, ওইটাকে কি বলা হচ্ছে, গণিতের কোশ্চেন সলভ হবে রাত 9টায়। আমরা এখন ক্লাস শুরু করি, অনেক কথা বলে ফেলছি, আপনাদের সাথে পরিচয় হয়ে গিয়েছে সবাই। আচ্ছা, এই তো সবাই একটু মেনশন দিয়েছেন। আচ্ছা দেখেন, আমরা শুরু করি, তাই না? অনেক কথা, মানে ফার্স্ট ডে তো এই জন্য অনেকগুলো কথা বললাম। দেখেন, এটার আনসার সবাই বলে ফেলছেন, দুধ হবে। আমরা ছোটোবেলা থেকে পড়ছি, কেন দুধ হয় এইটারও তো একটা কারণ আছে, তাই না? একটু যদি আপনারা খেয়াল করেন যে এইটার যে দুধ হয়, যে কি নিচের কোনটি আদর্শ খাবার। আদর্শ বলতে কি বুঝি আমরা? মডেল কোনো কিছুকে বুঝি আমরা। এমসিকিউ নিব একটা করে, বাট এই এমসিকিউর আন্ডারে অন্যান্য সাইডের যতগুলো প্রশ্নের উত্তর করা সম্ভব আমরা সবগুলো আনসার করব, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা এই প্রশ্নটা তো নিবই, এটার পার্শ্ববর্তী যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন কি বলছে, নিচের কোনটি আদর্শ খাবার? তাহলে দুধ হচ্ছে আদর্শ খাবার। ভাতে কি আছে? শর্করা আছে প্রচুর পরিমাণে, আমরা জানি, ভাত বাদ দিলাম। আচ্ছা, এরপরে মাছ কি? মাছে হচ্ছে যে আমিষ থাকে, আমরা ওইটাও বাদ দিলাম। ফলে বিভিন্ন ধরনের অ্যাসিড সহ, ফ্যাটি অ্যাসিড সহ বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, এটা বাদ দিলাম। প্রত্যেকটাতে কিছু আছে কিছু নাই, কিন্তু দুধে খাবারের যে 6টা উপাদান থাকে, 6টা খাবারের উপাদান থাকে, এই টোটাল 6টা উপাদানই কোথায় আছে? দুধে পাওয়া যায়। এই জন্য দুধকে আদর্শ খাবার বা মডেল ফুড বলতে পারেন আপনারা। দুধকে কাকে? দুধকে বলতে পারেন, ঠিক আছে? জি, প্রত্যেকটাতেই কিছু না কিছু মিসিং, কিন্তু দুধে মোটামুটি সব কিছুই আদর্শ খাবার হওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আছে। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে আসি। ভারী পানির সংকেত। দেখেন এখানে হচ্ছে যেই পিডিএফ করতে গেলে স্লাইড থেকে যে টুগুলো উপরে উঠে গেছে, ঠিক আছে? H2O হবে, এটা H2O হবে, H2O হবে পানি।
তারপরে H2SO4, H2SO4 হবে। আচ্ছা, এটা হচ্ছে যে D2O হবে আর NH4 হবে। আচ্ছা, এইটার আনসার করেন তো দেখি, এটার আনসার করেন। এটা বলছে যে ভারী পানির সংকেত কোনটি? আমরা এখান থেকে আনসার করাটা খুব সহজ। দেখি কে কে আনসার করতেছে। জান্নাতুল ফেরদৌস আনসার করছে, তারপরে রূপা, তারপরে হচ্ছে যে আচ্ছা সবাই আনসার করতেছে। আচ্ছা আনসার করুক, সবাই আনসার করেন। কোশ্চেন লাইভ সবাই শেয়ার করে দেন। আচ্ছা, নাসির উদ্দিন আনসার করছে, রেজওয়ানা মিম আনসার করছে, এনারা সবাই আনসার করছে। যাই হোক, এনারা রেগুলার ক্লাস করে। আচ্ছা, গুড 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 গুড। সবাই লাইভ শেয়ার করেন। আপনারা কিপটা লাইভ শেয়ার করতে চান না, সমস্যা হচ্ছে এটা, ঠিক আছে? আর নিবন্ধনের কোশ্চেনগুলো একদমই সহজ হয়, বিশেষ করে আগে যে প্রশ্নগুলো ছিল এগুলো সহজ ছিল। দেখেন, আমরা যদি এখানে একটা একটা করে বাদ দিই, আমরা 4টা অপশন নিয়ে কথা বলবো। দেখেন, পানি, আমরা পানির সংকেত জানি কি? H2O। আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, জানেন, সাধারণ জ্ঞান পড়াই, তাই আমি কিন্তু A to Z সায়েন্সের স্টুডেন্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করেছি, এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার সব এগুলা থেকে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে যে পানি। এইটা কি? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তাহলে এই দেখেন, এটা হচ্ছে পানি। তাহলে আমাদের পানি প্রথমে বাদ। কি জন্য বলছে? ভারী পানি বলছে। তাহলে প্রথমে কি? পানি বাদ দিতে হবে, সোজা হিসাব, পানি বাদ। এটা কি? সালফিউরিক অ্যাসিড, প্রথমেই আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপরে NH4, এটা নাইট্রোজেনের একটা সেক্টর, মানে একটা অ্যাসিডের সেক্টর, নাইট্রিক অ্যাসিডের, এটাও বাদ। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম কি? আলটিমেটলি পাইলাম D2O, ডিউটেরিয়াম অক্সাইড বলা হয় যেটাকে। কি বলা হয়? ডিউটেরিয়াম অক্সাইড বলা হয়। তাহলে ভারী পানির সংকেত কি? ডিউটেরিয়াম অক্সাইড। তাহলে আমরা এখান থেকে একটা MCQ, কিন্তু তথ্য জানলাম কয়টা? 4টা। তাহলে এটা কি? ডিউটেরিয়াম অক্সাইড, অক্সাইড। আচ্ছা, আমরা এটা জানলাম, তাইলে মোটামুটি আমাদের একটা ক্লিয়ার হইলো, তাই না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। সবাই লাইভ শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আচ্ছা, কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? বলেন তো দেখি। বিগত সালের কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ, যারা প্রাইমারি পরীক্ষা গতকালকে দিলেন, গতকালকে পরশুদিন, যারা গতকালকে হ্যাঁ গত শুক্রবার যারা পরীক্ষা দিয়েছেন, তারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছেন যে বিগত সাল সব। আমি বারবার বলি, দেখেন আমাদের এই যে পেইড ব্যাচে, আমার পেইড ব্যাচে, বিশেষ করে সাধারণ জ্ঞানের পেইড ব্যাচে আমি এই বইটা করি। এটা আমার বই, আমার লেখা সাধারণ জ্ঞানের। এখানে 30 বছরে যে লেখা আছে, বিগত 30 বছরে চাকরি পরীক্ষায় আসা সব MCQ। সাধারণ জ্ঞানে BCS থেকে কোনগুলো আসছে, প্রাইমারি থেকে কোনগুলো আসছে, নিবন্ধন থেকে কোনগুলো আসছে, একদম অধ্যায় এবং টপিক ভিত্তিক সাজানো আছে, ঠিক আছে? তাহলে এই বইটা পড়ে যে গতকালকে প্রাইমারি পরীক্ষা দিতে গেছে, সাধারণ জ্ঞান সবগুলো কমন পাইছে সে, সবগুলো। শুধুমাত্র একটা ওই যে মাদাচো যেটা আছে এইটা, আর মনে হয় আর একটা বা এরকম কমন পায়নি, বাদ বাকি সবগুলো কমন পাইছে এখান থেকে, এই বই থেকে ছিল। যদিও বইটা আপনারা পাবেন না এখনই, পাইলেও পরে, এখন পাওয়ার কোনো সুযোগ বা অপশন কোনোটাই নাই, ঠিক আছে? সুযোগ বা অপশন কোনোটাই নাই। আচ্ছা, অনেকেই আনসার করতেছেন। দেখেন এখানে কি বলছে? এখানে হচ্ছে যে কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? বলেন তো কি বলা হয়? আচ্ছা, অনেকেই আনসার করছে, গুড, এটা খুব ভালো, খুব ভালো, আপনারা আনসার করতেছেন, এটা খুব ভালো লাগতেছে। আচ্ছা, সবাই আনসার করার চেষ্টা করেন। আনসার করলে কি হবে? আপনাকে একটা সুবিধা বলি, আনসার করলে যেটা হবে, আপনার এই জিনিসগুলো মুখস্থ। আমি তো সবগুলো আলোচনা করে দিচ্ছি না, আমি সবগুলো আলোচনা করে দিচ্ছি। দেখেন, ইন্টার স্পিড, এটা হচ্ছে একটা স্পিডের নাম, তাহলে এটা হবে না। এখানে কি বলছে? যোগাযোগের পদ্ধতি কোনটা? কি বলছে? যোগাযোগের পদ্ধতি। ধরেন এখান থেকে আপনি আপনার বাড়ির থেকে ঢাকা আসবেন, যোগাযোগের পদ্ধতি হয় বাস যোগে আসবেন, না ট্রেন যোগে আসবেন, তাহলে ওইটা একটা পদ্ধতির নাম হবে, তাই না? কিন্তু এটা তো একটা স্পিডের নাম। ইমেইলের কাজ কি? বার্তা পাঠানো। কি? বার্তা পাঠানো, তথ্য পাঠানো না। তথ্য ইজ আ কাইন্ড অফ, বার্তা মানে কি? লিখিত মেসেজ, তাই না? এরকম কিছু একটা বোঝাচ্ছে। বাট এইখানে আপনি কি বোঝাবেন? এখানে আপনি কি বোঝাচ্ছেন?
সাবজেক্টিভের জন্য বই আমি প্রেফার করে দিব আপনাদেরকে, বললাম তো দায়িত্ব নিয়েছি ফ্রি, একদম টোটাল সব কিছুই আমি ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। দায়িত্ব যেহেতু নিয়েছি ফ্রিতে কি করব, এগুলো আমি সব বোঝাই দিব আপনাদেরকে, টেনশন করার কিছু নাই। আচ্ছা দেখেন, এরপরে ইন্টারকম হবে না, তাহলে কি হবে, ইন্টারনেট হবে। কেন ইন্টারনেট হবে? ইন্টারনেট মানে কি? নেট মানে হচ্ছে যে জাল, আর ইন্টারনেট মানে কি? ইন্টারনেট মানে হচ্ছে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, WAN। আপনাদেরকে আরেকটু যেটুকু পড়তে বলে, এই যে এগুলার ফুল মিনিং পড়েন, PAN, WAN, তারপরে হচ্ছে যে আরেকটা কি আছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, LAN, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে এই ইন্টারনেটটা কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড মানে কি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা যে নেটওয়ার্ক, সেটাকে বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এর পার্শ্ববর্তী আমরা আরও কয়েকটা জিনিস জানলাম, যেটাকে বলা হচ্ছে প্যান, ল্যান। প্যানতে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, হুট করে দিতে পারে যে ফুল মিনিং কি, প্যানের পূর্ণ রূপ বলেন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যানের পূর্ণ রূপ কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন রাখছি, একটু ছোট্ট করে প্রশ্নের উত্তর দেন তো, এইটার সাথে কানেক্টেড। বলেন তো ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি? না পারলে আমি বলে দেবো, এই যে WIFI, ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি বলেন তো দেখি, পারেন কি না? এটা কিন্তু পরীক্ষায় আসবে। এটা তখন ওয়াইফাইয়ের যুগ ছিল না, ইন্টারনেট 14, এটা হচ্ছে 14তে, মানে নিবন্ধনে 14তম নিবন্ধনে আসা প্রশ্ন, প্রায় 17 সালের দিকে আসা। বলেন তো এইটার ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি, দেখি কেউ বলতে পারেন কি না? ঠিক আছে, বলেন দেখি একটু। আর যারা আমাদের ক্লাস নতুন দেখছেন, রেগুলার ক্লাস পেতে আমি এই যে এখনই হচ্ছে যে আমাদের ক্যাপশানে হচ্ছে যে গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ক্যাপশানে কি করছি, গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এইখান থেকে যুক্ত হতে পারে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এখনই ক্যাপশানে দিয়ে দিলাম, আপনি ক্যাপশানে ঢুকলেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখতে পাবেন। এই যে গুড, ওয়্যারলেস ফিডেলিটি কি, জান্নাতুল ফেরদৌস, গুড। তারপরে হচ্ছে অনেকেই বলতেছে, একজন অ্যাডভোকেট, ইনি কে, হচ্ছে সিমি না কি যেন ওনার নাম, উনি বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাপশানে দিলাম এবং কমেন্টসেও দিয়ে দিলাম। এখান থেকে পিন করা যাচ্ছে না কেন যেন, পিন করা গেলে ভালো হইতো ব্যাপারটা, পিন যে কেন যেন করা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, পিন যেহেতু করা যাচ্ছে না, কিছু করার নাই। ওয়্যারলেস ফিডিলিটি, আচ্ছা যারা আনসার করছেন না ক্লাসে, এই ক্লাসে কতজন উপস্থিত আছে এখন? 15-20 জন আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রিমা খাতুন লিখছে, তারপরে মিনহাজুল ইসলাম লিখছে। আচ্ছা, আমি হচ্ছে যে নোটিফিকেশান পাওয়ার গ্রুপের লিঙ্ক এই হচ্ছে যে ইয়েতে দিয়ে দিলাম, এটাকে কি বলা হয়, ক্যাপশানেই দিয়ে দিলাম, হ্যাঁ, কমেন্ট বক্সেও দিয়ে দিলাম। কয়জন ক্লাস দেখছে এখন? আচ্ছা, ওয়্যারলেস ফিডিলিটি অনেকেই আনসার করছে। আচ্ছা, এরপরের কোশ্চেনে চলে যাই। মুজিবনগর কোথায় অবস্থিত? যশোরে তো হবেই না, এইটা প্রশ্ন আসবে না আর পরীক্ষায়। তারপরে যেহেতু বিগত সালে এসেছিল, দেখাই, মেহেরপুরের বৈদ্যনাথ তলার অম্রকাননে, তাই না, এইটা। আচ্ছা, 102 জন, আচ্ছা গুড। এরপরে চুয়াডাঙ্গা, এটাও বাদ, তাহলে হবে কি মেহেরপুর। আগে মেহেরপুর চুয়াডাঙ্গার আশপাশে ছিল, কুষ্টিয়াও হবে না, তাহলে এগুলা। তাহলে এইখানে হচ্ছে যে মুজিবনগর সরকার, এটা নিয়ে আর বেশি আলোচনা করা। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি? বলেন তো, এটার আনসার করেন। বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনকারী সেক্টর কোনটি? আচ্ছা, ওয়্যারলেস ফিডেলিটি, অনেকে আনসার করছেন, অনেক ধন্যবাদ সবাইকে। যারা নতুন আছেন, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই যে ক্লাসের এখানে ক্লাস দেখতে পাচ্ছেন, এখানে ক্লাসের উপরে প্রথমেই দিয়ে দেওয়া আছে, মানে ক্যাপশানেই দিয়ে দেওয়া আছে, হচ্ছে যে লিঙ্ক দেওয়া আছে ক্যাপশানে, একদম ক্যাপশানে দিয়ে দিছি, ঠিক আছে। আনসার করেন, এটার আনসার করেন তো, বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি? অপশনে আছে পাট, তৈরি পোশাক, হিমায়িত মৎস্য এবং চা। দেখি আনসার করতে পারেন কি না। এখন কোনটা, আগে কোনটা ছিল, এখন কোনটা, দুইটাই ক্লিয়ার করতে হবে। যে যেটার পরীক্ষায় দিবেন। আচ্ছা গুড।
আচ্ছা 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 আচ্ছা, গুড 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 গুড, অনেক ভালো, সবাই আনসার করতেছেন। শুনে, আনসার করলে কি হয়, চুপচাপ বসে ক্লাস দেখার থেকে আনসার করলে লাভ হয় কি, আপনার জিনিসটা একবার লেখা হয়ে গেল, কি হলো, একবার লেখা হয়ে গেল। তাইলে লেখা হইলে ব্যাপারটা কি দাঁড়াইলো, লেখা হইলে আপনার কি একটাবার প্র্যাকটিস হয়ে গেল, প্র্যাকটিস হলে কি মুখস্থ হয়ে যায়। তাহলে এই যে এইটা, মনে করেন আমি আপনাকে একটা সহজ হিসাব দিই, মনে করেন যে এই 10 থেকে 10তম থেকে আপনার এই 18তম নিবন্ধন পর্যন্ত যদি আপনি কোশ্চেনগুলো সলভ করেন, তাহলে এই প্রত্যেকটা নিবন্ধনে আপনার 3 সেট করে প্রশ্ন হবে। বুঝেন আমার কথা, কয় সেট করে প্রশ্ন হবে, 3 সেট করে প্রশ্ন হবে। তাহলে এই 3 সেট করে প্রশ্ন হইলে তার মানে এইখানে প্রায় 10তম এবং 18তম ইনক্লুড করলে 10 আর 8-এ 18 রেখে প্রায় 9 সেট কোশ্চেন, তাই না? তাহলে এই 9 সেট কোশ্চেনে আপনার কয় সেট হচ্ছে, তাহলে এখানে 9 বছরের কোশ্চেন, তাহলে 9কে গুণ হবে 3 দিয়ে, তাহলে 3 নং কত হয়, 27 হয়, তাই না? এই 27কে গুণ করেন 25 দিয়ে, এই 27কে যদি 25 দিয়ে গুণ করেন, তাহলে যতটা হবে এই ততগুলা কোশ্চেন আপনি সাধারণ জ্ঞানের জন্য সলভ করলেন। তাইলে অবস্থাটা হইলো কি, বুঝতে পারছেন আপনি? তাইলে যেটা আপনার কাজ হইলো সেটা হচ্ছে যে আপনার এই একদম এই এতগুলা কোশ্চেন সলভ করলে বাইরের পড়া খুব কম পড়তে হবে। যদি আপনার তুলনামূলক হালকা পাতলা ধারণা থাকে না, তাইলে আপনি এই এতগুলা কোশ্চেন সলভ করলে এই কয়টা সর্বোচ্চ কয়টা হবে দেখি আমি একটা হিসাব করি, 27, 25, 25, 525, এই 600-700 মতো কোশ্চেন সাধারণ জ্ঞানে, এই 600-700 কোশ্চেন সলভ করলে আপনার মোটামুটি সব কমনই পাবেন। দেখেন আপনাদেরকে একটা আমি সহজ বুদ্ধি বলি, দেখেন এই নিবন্ধনের পাস মার্ক কত, 40 না, 40% মার্ক পাইতে হবে। তাহলে এবার আপনাদের পরীক্ষা হবে 200 মার্কে, তাহলে 200-র 40% কত হয়, 80 মার্ক। তাহলে 80 মার্ক না, তাহলে 80 মার্ক, 80 মার্কের ভিতরে 100 মার্ক সাবজেক্টিভে, 25 থাকবে সাধারণ জ্ঞানে। 25-এর ভিতরে যদি আপনি গত 18তম নিবন্ধনের এই বই থেকে পুরাটাই কমন পড়ছিল, একদম পুরাই কমন পড়ছিল এই বই থেকে, একদম পুরাপুরি কমন 100%। গতকালকেও সাধারণ জ্ঞান 100%, শুধু একদম সাম্প্রতিক বাদে সবই কমন ছিল, একদম A to Z ফিনিশিং কমন ছিল এটা থেকে। আপনার ব্রেন কাজ করতে চায় না, একটু তাড়াতাড়ি পড়ান, তাড়াতাড়ি পড়ায়, আর তাড়াতাড়ি তো করতেছি, আর কত তাড়াতাড়ি পড়াবো। আচ্ছা, এখানে তৈরি পোশাক। আচ্ছা, এরপরে আসি, জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক কোনটি, বলেন তো, এইটার আনসার বলেন। আমি আগে আনসার দিব না, আপনারা আনসার দিবেন, তারপরে আমি আনসার দিব। আচ্ছা, তৈরি পোশাক গেল, ওইটা গেল, তৈরি পোশাক। আচ্ছা, তাড়াতাড়ি পড়াচ্ছি। আচ্ছা বলেন, এইটার আনসার দেন, এক একটা কোশ্চেনে আনসার তো দিতে দিবেন। কে মিথ্যা কথা কইল? আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, রেগুলার ক্লাসের নোটিফিকেশান পেতে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। এই বই থেকে কয়টা কোশ্চেন আসছে, আপনারা মনে হয় পেইড ব্যাচের স্টুডেন্ট না, এই জন্য জানেন না বই থেকে কয়টা কোশ্চেন আসছে, সেটা আমরা ভালো জানি। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, সাধারণ জ্ঞান, অনলি সাধারণ জ্ঞান ব্যাচের স্টুডেন্ট, তারা জানে সবগুলো কোশ্চেন। গতকালকে তো সলভ করে দিছি, দেখেন ক্লাস আছে নিচেই। আজ এটা কথা বললেন, আপনি টাকা দিয়ে বই কিনতে পারবেন? কিনতে পারবেন না, চাইলে আপনাকে দেওয়া হবে না বই, আপনি টাকা দিয়ে বই কিনতে পারবেন না। শুধুমাত্র আমাদের এই শুধু জিকে ব্যাচে, জিকে বেসিক টু অ্যাডভান্স ব্যাচে যারা, তারাই বই পায়। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে এটা কি, গামা রশ্মি, যেটাকে ইউভি আলট্রা ভায়োলেট রশ্মি হিসেবে বিবেচনা করা হচ্ছে। পৃথিবীর যে ওপরে যে ওজোন স্তর থাকে, এই ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে হচ্ছে কি এই গামা রশ্মি, যেটাকে আলট্রা ভায়োলেট রশ্মি বলা হয়। ঠিক আছে, এই যে এইটা বাদ আলট্রাভায়োলেট। আচ্ছা, আলট্রাভায়োলেট রশ্মি আছে না পৃথিবীর জন্য, কি জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতি। এটা কি কোশ্চেন, রশ্মি, দেখি আপনারা কোনটা আনসার করতেছেন, তো খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জীব জগতে ওজোন স্তর না, সরি আমার মিস্টেক হয়েছে, ওজোন স্তরের জন্য ক্ষতিকর হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি, আর জীব জগতের জন্য গামা রশ্মি। কারণ কি, কারণ এর ভেদন ক্ষমতা বেশি। কি ক্ষমতা, এটার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি।
আমার মিস্টেক হয়ে গেছে, সরি, আন্তরিকভাবে দুঃখিত সেটার জন্য। আচ্ছা, প্রাইস দিয়ে এই বই কিনা যায় না, পেইড ব্যাচে ভর্তি হয়ে তারপর। ওজোন স্তর ক্ষয়ের জন্য কোনটা দায়ী বলেন, এইবার বলেন। ওই আগের প্রশ্নের এইটা উত্তর, কিন্তু আপনারা বলতে গেলে ধরা খায়া যাবেন। দেখি বলেন। না, বই বিক্রি করি না ভাই, আমি বই বাইরে বিক্রি করি না, ঠিক আছে? বই আমরা বিক্রি করি না। আচ্ছা, এটার আনসার করেন। আচ্ছা, এটার আনসার করেন সবাই, এটার আনসার করেন। আচ্ছা দেখেন, এইটা আমরা হচ্ছে যে সিএফসি, এই সিএফসি এর মানে কি, এটাকে বাণিজ্যিকভাবে বলা ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন যেটাকে বলা হয় ফ্রেয়ন বলে, ঠিক আছে? কি বলে এটাকে? ফ্রেয়ন বলা হয়। কি? ক্লোরোফ্লোরোকার্বন। বাণিজ্যিক ভাষায় এটাকে, হ্যাঁ, বাণিজ্যিক ভাষায় এটাকে কি বলা হয়? ক্লোরোফ্লোরোকার্বন বলা হয়। তাহলে বাণিজ্যিক ভাষায় এটাকে কি বলা হয়? ক্লোরোফ্লোরোকার্বন। মনে রাখেন, শুধু সিএফসি মনে রাখেন না, হুট করে আবার পরীক্ষায় দেখা গেল ক্লোরোফ্লোরোকার্বন দিয়ে দিল, তখন আবার দেখা গেছে যে আনসার করতে পারছেন না, ঠিক আছে? তখন আবার ভুল হয়ে যাবে। এই BARI এটাকে কি বলা হচ্ছে? এটা খুব গুরুত্বপূর্ণ, বিড়ি। এইটার হচ্ছে যে প্রতিষ্ঠাতা কে বলেন তো দেখি, এইটার প্রতিষ্ঠাতা কে? সরি, বি না, BARD, বার্ড। BARD, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট সম্ভবত এটা। হ্যাঁ, এইটার প্রতিষ্ঠাতা কে বলেন, এটার আনসার করেন দেখি। বাংলাদেশ এটা কি? BARD, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, মানে স্থানীয় প্রশাসন ও স্থানীয় উন্নয়ন প্রশাসন যেটা। আচ্ছা বলেন দেখি, এটার ইয়ে কে? পল্লী উন্নয়ন একাডেমি এটাকে বলা হচ্ছে, তাই না? কি একাডেমি? পল্লী উন্নয়ন একাডেমি। আপনারা তো পারেন সব দেখি, বাহ, সুন্দর, গুড। আমার থেকে আপনারা ভালো পারেন, কিন্তু আনসার বার্ড। হ্যাঁ, বার্ড, কুমিল্লা অবস্থিত, আক্তার হামিদ, গুড। আক্তার হামিদ, আচ্ছা, আক্তার হামিদ। আমি গত প্রাইমারিতে কোনো ব্যাচ পড়াই নাই, একদম জিরো, কোনো ব্যাচই গত প্রাইমারিতে পড়াই নাই। নিবন্ধন, প্রাইমারি এগুলো টোটাল অফ করে দিয়েছিলাম, আবার করে শুরু করলাম। হ্যাঁ, এই যার কারণে এই ছোট ছোট প্রশ্নের আনসারগুলো আমার অনেকটাই মাথা থেকে হারায় গেছে। আচ্ছা, এইটা দরকার নাই, এটা তৎকালীন সময় সাম্প্রতিক ছিল। এই যে গ্রিনিস মান মন্দির কোথায় অবস্থিত, এটা খুব গুরুত্বপূর্ণ, বলেন দেখি এটার আনসার। গ্রিনিস মান মন্দির অপশন আছে 4টা, চীন, জাপান, রাশিয়া এবং যুক্তরাজ্য। কোনটা? চীন, জাপান, রাশিয়া এবং যুক্তরাজ্য। চীন, জাপান, রাশিয়া এবং যুক্তরাজ্য। আনসার করেন। শেষ মুহূর্তে এসে, শেষ মুহূর্ত না, সবাই একটু লাইভটা আরেকবার শেয়ার করেন তো। টাইম লাইনে যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ শেয়ার করে রাখেন, ক্লাস শেষ হলে আবার ডিলিট করে দিবেন, তাইলে তো হয়। দেখি আনসার করেন, আমি একটু দেখি। আমি টানা 2-2.5 বছর, 2 বছরের বেশি সময়, মানে 2-1.5 বছরের মতো এগুলা পড়াই নাই। নিবন্ধন, প্রাইমারি ছোটোখাটো প্রশ্নের উত্তরগুলো এই জন্য ভুলে গেছি অনেক কিছুই।
বলেন তো এটা কোথায় মান মন্দির? হ্যাঁ, আপনাদের জন্যই নতুন করে আবার শুরু করলাম, তাছাড়া তো আমি হচ্ছে যে করি না, মানে নিবন্ধন প্রাইমারি এগুলো পড়াই না, আপনারা জানেন মনে হয় সম্ভবত। আমার ব্যাচই চলে সব সময়, একটা ব্যাচই চলে সাধারণ জ্ঞানের বেসিক টু অ্যাডভান্স, বিসিএস এর ব্যাচ। এই বাদে অন্য কোনো ব্যাচ আমি পড়াই না। বিসিএস এর 200 মার্কের পরীক্ষা হয়, 100 মার্কের প্রিপারেশান আমি পড়াই, এছাড়া পড়াই না। আপনাদের জন্য এই ফ্রি ক্লাসের সময় বের করা তুলনামূলকভাবে খুব কঠিন হয়ে গেছে। আচ্ছা দেখেন, এটা কোথায় অবস্থিত? এই মান মন্দিরটা হচ্ছে এই যুক্তরাষ্ট্রের লন্ডনে অবস্থিত। লন্ডনে অবস্থিত। কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত। এই লন্ডনে ওই যে আপনারা লন্ডন সিটির যে ছবিগুলো দেখেন না, বিগ ব্যান ঘড়ি আছে, বিগ ব্যান, এই বিগ ব্যান ঘড়িটা এখানে অবস্থিত। কোথায়? বিগ ব্যান ঘড়িটা এখানে অবস্থিত, ঠিক আছে? বিগ ব্যান ঘড়িটা কোথায় অবস্থিত? এখানে অবস্থিত। আচ্ছা দেখেন, এই যে গ্রিনিচ মান মন্দির, এই মান মন্দির বলতে বোঝা যায় হচ্ছে যে সময় নির্ধারণ করার জন্য যেটা আর কি ব্যবহার করা হয়, ঠিক আছে? সময় নির্ধারণ করার জন্য যেটা ব্যবহার করা হয়। বিখ্যাত ওয়াটারলুর যুদ্ধ কোথায় হয়েছিল বলেন তো? ইন্টারমিডিয়েটে যারা পড়ে এসেছেন তারা ওয়াটারলু সম্পর্কে জানেন। রাশিয়া, লন্ডন, ব্রাজিল, বেলজিয়াম। ওয়াটারলুর যুদ্ধ কোথায় হয়? নেপোলিয়ান বোনাপার্টের সাথে এই যুদ্ধটা হয়েছিল। কার সাথে? নেপোলিয়ান বোনাপার্টের সাথে যুদ্ধটা হয়েছিল, ঠিক আছে? নেপোলিয়ান বোনাপার্ট। এই ঘড়ির নামই জানতেন না? আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা তাহলে কোথায়? বেলজিয়ামের এই জায়গাটার নামই যে ওয়াটারলু, এই জায়গাটার নাম। যুদ্ধ হয়েছিল কাদের কাদের মধ্যে? ওয়েলিংটন ডিউক এবং হচ্ছে যে আপনার নেপোলিয়ান বোনাপার্ট, এই দুইজনের মধ্যে ওয়াটারলু। 1900 না, সম্ভবত 1515 সালে সম্ভবত এই যুদ্ধটা হয়েছিল। কত সালে? সরি, 1815 সাল সম্ভবত। 1815 সাল। কত? 1815 সালে এই ওয়াটারলুর বিখ্যাত যুদ্ধটা হয়। বেলজিয়াম, এই বেলজিয়ামের আরেকটা পরিচয় আছে, এটাকে ইউরোপের ককপিট বলা হয়। ইউরোপের ককপিট। ককপিট, ককপিট মানে কি? বা রণক্ষেত্র বলা হয়, মানে যেখানে বারবার যুদ্ধ হয়। হ্যাঁ, এই বেলজিয়ামকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বেলজিয়ামকে কেন্দ্র করেই যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ শুরু করেছিল কারা? এই বেলজিয়ামকে কেন্দ্র করে জার্মান আর হচ্ছে যে রাশিয়া। কারা? জার্মান আর রাশিয়া। তাহলে এদের মধ্যে যুদ্ধ হয়েছিল মোটামুটি এই সময়। তাহলে এটা অবশ্য পরে হয়েছিল 1914 সালের দিকে এইটা হয়েছিল, ঠিক আছে? 1815 সাল। গুড। এই তো আপনারা অনেক কিছু জানেন। আপনারা কি জানেন? অনেক কিছু জানেন, মানে আমাদের থেকে অনেক ভালো। অনেকেই অনেক ভালো জানেন আমাদের থেকে, ঠিক আছে? অনেকেই আছেন আমাদের থেকে অনেক ভালো, বেটার জানেন আমাদের থেকে, এটা মানি আমি সব সময়। হ্যাঁ, আমাদের থেকে অনেকেই আমাদের থেকে ভালো জানেন, মানে আমার থেকে ভালো জানেন, এরকম অনেকেই আছে। আচ্ছা যাই হোক, বাদ দিই আমরা, আমার থেকে ভালো জানতেই পারেন, আমি মহারথী কিছুই না, সাধারণ একজন মানুষ। আচ্ছা এরপরে আসি, বরেন্দ্র বলতে কি বোঝায় বলেন তো? বরেন্দ্র বলতে কি বোঝায় বলেন দেখি, এটার আনসার করেন। বরেন্দ্র বলতে কি বোঝায় বলেন? কভার করতে পারবো? 9টায় ব্যাচ আছে, পেইড ব্যাচের ক্লাস আছে 9টায়, ইনশাল্লাহ হয়ে যাবে। মেরে দেন, তাড়াতাড়ি আনসার করেন। বরেন্দ্র বলতে কি বোঝায়? বরেন্দ্র বলতে কি বোঝায়? এই বরেন্দ্র কোথায়? রাজশাহীতে না? বরেন্দ্রভূমি রাজশাহী, রংপুর, দিনাজপুর এই অঞ্চল নিয়ে বরেন্দ্রভূমি অবস্থিত, তাই না? স্বাভাবিকভাবে রাজশাহী অঞ্চল এবং রাজশাহী, রংপুর কোথায়? বরেন্দ্র হচ্ছে যে উত্তরবঙ্গ, তাই না? উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ। তাই উত্তরবঙ্গ কোনটা? বরেন্দ্র হইতেছে উত্তরবঙ্গ। তাহলে রাজশাহী, রংপুর এই বিভাগ দুইটার মধ্যে যে জেলাগুলো পড়ছে সেইটা, ঠিক আছে? রাজশাহী এবং রংপুর। গুড।
প্রাইমারি এবং নিবন্ধনের জন্য আমারে কথা বলতে অনেকেরই ভয় পায়। ভয় পাওয়ার কিছু নাই, বললেন এখন থেকে আমি আর রাগ করি না। আগে যেমন রাগ করতাম না ক্লাসে, এখন আর রাগ করি না, জানেন। এখন হচ্ছে অনেকেই মাইন্ড করে রাগ করলে, সবাই বড় মানুষ তো আমার থেকে, এই জন্য একটু রাগ করে। মানে আপনাদের ম্যাক্সিমামের তুলনায় বয়সে আমি ছোট, এই জন্য রাগ করা যাবে না। বঙ্গবন্ধুর গ্রামের নদীটার নাম কে বলেন? এটা বাদ, এটা এই কোশ্চেন আসবে না। তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে? এইটা খুব গুরুত্বপূর্ণ, বলেন। মুক্তিযুদ্ধে তারামন বিবি, ইনি হচ্ছে খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন। তারামন বিবি এবং সেতারা বেগম, এই দুইজন হচ্ছে মুক্তিযুদ্ধের নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে এখন কাউন্ট করা হচ্ছে। এই দুইজনের ব্যাপারে আপনাদেরকে বিস্তর জানতে হবে। কি বললাম? বিস্তর জানতে হবে। বলেন দেখি কারা কারা ছিল, কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিল তারা? মানে আমি দেখি কারা কারা আনসার করতেছে, একটু দেখি। আচ্ছা, সেতারা বেগম 2 নাম্বার। হ্যাঁ, গুড। 10, 11 কনফিউজড। আচ্ছা আচ্ছা, অনেকে অনেক রকম আনসার করছেন। আচ্ছা, আমি আনসার বলে দিই, তাছাড়া টাইম কভার করা যাবে না, আপনারা বলতেই থাকবেন। আচ্ছা, বীর প্রতীক ছিলেন উনি। কি ছিলেন? বীর প্রতীক। এবং উনি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। ইনাকে নিয়ে লেখা বীর প্রতীকের খোঁজে হচ্ছে যে লেখা আছে। এই 11 নম্বর হচ্ছে আনসার হবে। কত নম্বর আনসার হবে? 11 নম্বর। গুড, 11 নম্বর আনসার হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্ষেত্রে 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। আচ্ছা, উনার জন্মটা মোটামুটি ছিল হচ্ছে আপনার কুড়িগ্রাম জেলায়। কোথায়? কুড়িগ্রাম। এখানে হচ্ছে যে তারামন বিবি এটা আসে কুড়িগ্রামে, কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। আচ্ছা, এরপরে পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? বলেন তো এটা দেখি। পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? দ্রুত পড়ে চলে যাওয়ার ফজিলত কি? বলেন দেখি শুনি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, দ্রুত যাদের ক্লাস লাগবে আপনি হচ্ছে যে ইয়ে করবেন, আপনি লাইভ ক্লাস না করে ক্লাসটা হচ্ছে পরে করে নেবেন। বুঝতে পারছেন আমার কথা? যাদের দ্রুত ক্লাস লাগবে লাইভ ক্লাস না করে তারা পরে করবেন রেকর্ড। আমার লাইভ ক্লাসে অনেকজন উপস্থিত থাকতে হবে, দ্যাট নট নেসেসারি। ঠিক আছে, থাকলেই হইল। ক্লাস নিব, সবার উপকারের জন্য ক্লাস নিচ্ছি, থাকলেও ভালো না থাকলেও ভালো। মানে আমাকে কোনো সময় টিচ করার চেষ্টা করবেন না যে স্যার এইটা করেন ওইটা করেন এখন শুরু করেন। আপনার ভালো না লাগলে, এটা তো পেইড ব্যাচ না, আপনার ভালো না লাগলে ক্লাস থেকে লিভ নিয়ে চলে যাবেন। ঠিক আছে, আমাকে কোনো সময় ফোর্স করার চেষ্টা করবেন না। ঠিক আছে, আমি এটা সব সময় অতি বিনয়ের সাথে বলে দিই যে আমার মেজাজ একটু এই বিষয়ে খুবই খারাপ। আপনি আমার কাছে পড়তে আসছেন, আমি আপনার কাছে পড়তে যাই নাই। জোরে পড়াবো, আস্তে পড়াবো, কি বলবো না বলবো, কোথায় বলবো, কতটুকু বলবো, কেন বলবো, এটা আমার ব্যাপার। আপনি ভালো লাগলে করবেন, না লাগলে করবেন না ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্লাসের রুলস। আমি বিনয়ের সাথে বললাম, আমি রাগও করি না, ঝাল না, এমনিতেই বললাম আর কি। হ্যাঁ, এটা আমার ক্লাসের রুলসটা বলে দিলাম যেহেতু ক্লাস করছেন। আচ্ছা, এটা হবে হচ্ছে যে এখানে যেটা বলছে পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে। কোন অ্যাসিড? ফর্মিক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিড থাকে কিসে বলেন তো? লেবুতে, লেবুতে। ঠিক আছে, অক্সালিক অ্যাসিড থাকে কিসে বলেন তো? তেঁতুলে কি থাকে বলেন তো? তেঁতুলে, তেঁতুলে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, তাই না? টার্টারিক। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড থাকে। আচ্ছা, এরপরে আপেলে কি থাকে? ম্যালিক অ্যাসিড থাকে। কমলা লেবুতে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। এরকম বিভিন্ন ধরনের, লেবুতে সাইট্রিক অ্যাসিড, কমলা লেবুতে সাইট্রিক। এরকম আমার পেজে দেখেন, আমার পেজে দেখেন অনেকগুলো
অনেকগুলো কি থাকে, অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার পেজে। বাংলাদেশের এই সাধারণ জ্ঞানে এমন কোনো টপিক নেই যে টপিকের ভিডিও নাই, মানে প্রায় কয়েক হাজার ভিডিও আছে আমার পেজে। পেজে ঢুকবেন, হাসান স্যার পেজে ঢুকবেন, ভিডিও অপশনের মধ্যে যাবেন এবং দেখবেন কয়েক হাজার ভিডিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, টার্টারিক অ্যাসিড, গুড, কয়েক হাজার ভিডিও আছে, সব কিছু আছে। আচ্ছা, বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি বলেন তো? বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি বলেন? সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি দেখি বলেন তো, বলতে পারেন কি না দেখি। বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি? দেখি কে কে আনসার করতে পারে। সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার, দেখেন এখান থেকে বাদ দেন, 21 পদক দেওয়া হয় কি শুধুমাত্র সাহিত্যে না, অন্যান্য সেক্টরেও 21 পদক দেওয়া হয়, তাই না? তারপরে শিশু একাডেমি পুরস্কার দেওয়া হয়, শিশুদের মধ্যে থেকে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখে তাদেরকে দেওয়া হয়। স্বাধীনতা পুরস্কার কাদেরকে দেওয়া হয়? স্বাধীনতা পুরস্কার হচ্ছে যে আপনার দেওয়া হয়েছিল ওই যে মানে স্বাধীনতা যুদ্ধে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব অবদান রেখেছিলেন, বিশেষ অবদান, তাদের জন্য দেওয়া হয় এটা, ঠিক আছে? তাদের জন্য দেওয়া হয়। আচ্ছা, তাহলে এখন দেখেন বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটা বলেন তো? তাহলে এবার বাংলা একাডেমি পুরস্কার, কারণ বাংলা একাডেমি পুরস্কার কি করে? শিল্প সাহিত্য নিয়েই তো কাজ করে বাংলা একাডেমি, তাই না? তাহলে স্বাভাবিকভাবে বাংলা একাডেমি হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আনসার এটা। আমরা আনসার অপশন বাদ দেওয়া শিখলেও আনসার করা যায়, 3টা বাদ দিয়ে দিলে বাকিটাই তো আনসার। আচ্ছা, এরপরে দেখেন দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহল কোন জায়গায়, কোন জেলায় বলেন তো? এটা কার বাড়ি আছে এই এলাকায়? কার বাড়ি? দহগ্রাম। স্বাধীনতা পুরস্কার হবে কেন? স্বাধীনতা পুরস্কার না, আন্দাজে ঢিল মারলে হয়। বলেন দেখি, বলেন বলেন বলেন, এটা কোথায়? ছিটমহল বেষ্টিত জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল এটা, মানে ছিটমহল বেষ্টিত জেলায় এটাকে বলা হয়। হ্যাঁ, বাংলা একাডেমি, গুড। তাহলে এটাকে কি বলা হচ্ছে? বাংলা একাডেমি। আচ্ছা, আনসার করেন সবাই। এবং আমাদের যে রেগুলার পেতে হচ্ছে, রেগুলার আমাদের এই লাইভ ক্লাসের, রেগুলার যে লাইভ ক্লাস চলবে, এই লাইভ ক্লাসের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমাদের ক্যাপশানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের, ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হতে পারেন, ঠিক আছে? আচ্ছা, অনেকেই আনসার করে ফেলছেন, আমি একটু বলে দিই। অনেকেই আনসার করছেন, আমি একটু বলে দিই। হ্যাঁ, রেগুলার ক্লাস কিন্তু প্রতিদিন চলবে আমাদের। ক্লাস কি হবে? প্রতিদিন আমাদের ক্লাস এইভাবেই চলতে থাকবে। তাহলে এখান থেকে আমরা জানি কি, বাংলাদেশের একদম শেষ মাথার জেলা যেটা, সেটা হচ্ছে যে লালমনিরহাট, তাই না? বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। ছিটমহল জিনিসটা কি? মনে করেন যে এইটা ভারত, এইটা বাংলাদেশ, তাই না? মনে করেন এইটা ইন্ডিয়া, এইটা বাংলাদেশ। আমি 1 মিনিটে একটু বোঝাই দিই। এখন এই মানচিত্র ভাগ করার সময় এই পারকার কিছু লোকের জমি এই পার পড়ে গেছে, ধরেন এই মালিক হচ্ছে যে বাংলাদেশের, আর এই পারকার কিছু লোকের জমি এই পাশে পড়ে গেছে, মালিক মনে করেন ইন্ডিয়ান। কিন্তু মানচিত্র কি হয়েছে? মানচিত্র দিয়ে এটারে আলাদা করে দেওয়া হয়েছে। তার মানে বাঙালিদের জমি কিছু ভারত আলাদের মধ্যে আছে, ইন্ডিয়ার মধ্যে আছে, আবার ইন্ডিয়া আলাদের কিছু জমি বাংলাদেশে। তাহলে এই যখন এইখানে এইটা থাকবে, এটা হচ্ছে যে বাংলাদেশের ভিতর, যখন ইন্ডিয়ার জায়গা থাকবে তখন এটারে কি বলবে? এটা হচ্ছে ভারতের ছিটমহল। আর যখন এই ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের থাকবে, এটা কি? বাংলাদেশের ছিটমহল। এই ছিটমহলগুলা পরবর্তীতে বিনিময় করা হয়েছে, অনেকগুলা ছিটমহল। ভারতের কিছু ছিটমহল বাংলাদেশে ছিল, বাংলাদেশে কিছু দিয়ে কি করেছে, এদের ভিতরে বিনিময় করে নেওয়া হয়েছে যে তোমরা কিছু ছাড় দিয়ে দাও, আমরাও কিছু ছাড় দিয়ে দিই, তাহলে আর এই আমাদের মালিকানা তোমাদের মধ্যে থাকলো না, তোমাদের মালিকানা আমাদের মধ্যে থাকলো না। আসলে এগুলা জুয়া খেলার ফল। আগেকার রাজারা জুয়া খেলতো, খেলে ওই অমুক এলাকায় জমি ধরতো, জমি ধরে আউট করে ফেলতো, ঠিক আছে? এই ছিল হচ্ছে সিস্টেম তখনকার দিন। আচ্ছা আচ্ছা, আমরা পরবর্তী পরবর্তী কোশ্চেনে যাই। রাশিয়ার মুদ্রার নাম কি বলেন তো? এখানে এইটা খুব গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে বেশ কয়েকটা দেশ যেগুলোর নাম আমি বলি। আচ্ছা, ক্লাসের টাইমটা একটু বলে দিই। সাধারণ জ্ঞান জিকে ক্লাস হবে, আপাতত 2টা সাবজেক্টের ক্লাস চলছে।
জিকে ক্লাস হবে 7টা 30-এ, ঠিক আছে, প্রতিদিন। আর গণিত ক্লাস হবে 9টায়। কয়টায়? 9টায়, রাতে, 2টায় রাতে হবে। আপাতত এই 2টা সাবজেক্টের ক্লাস চলছে। জিকের কোশ্চেন সলভ হবে কবে? জিকের কোশ্চেন সলভ হবে 7টা 30-এ প্রতিদিন, এবং গণিতের কোশ্চেন সলভ হবে রাত 9টায়। আর যদি সবার আগে আপনারা ইয়েটা পেতে চান, সেটাকে কি বলা হয়, সবার আগে যদি পেতে চান, আমি তো শেষই করতে পারবো না রে। আচ্ছা, রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। ভাই শুরু করবে তো? আচ্ছা, এরপরেই গণিত ক্লাস হবে। চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমে বাহিত হয় বলেন তো দেখি? চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমে? এটা হবে পতঙ্গের মাধ্যমে। কিসের? পতঙ্গ। পতঙ্গ মানে কি? পোকামাকড় অথবা আপনার ইয়ের মাধ্যমে এই রোগ বহন হয়। পোকামাকড় অথবা কি বলে এটাকে, ওই যে হচ্ছে যে মশা মাছি, এসবের মাধ্যমে বাহিত হয়। তাহলে চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমে বাহিত হয়? পতঙ্গের মাধ্যমে। বাংলা নববর্ষ চালু করেন কে বলেন তো? বাংলা নববর্ষ চালু করেন কে? সম্রাট আকবরের সময় থেকে বাংলা নববর্ষ চালু হচ্ছে। মনে রাখবেন, মুঘল সম্রাটরা মুঘলি কায়দায় বাংলা নববর্ষ চালু করেন। তাহলে মুঘল সম্রাট আকবর বাংলা নববর্ষ চালু করেন। কার সময় বঙ্গভঙ্গ হয় বলেন তো? কার সময় বঙ্গ? অনেক সুন্দর করে পড়ানো যায় তো পড়াগুলা, কিন্তু সময় নেই। ম্যাথ ক্লাস শুরু হবে এখনই 9টায়। আচ্ছা, আমি ভাই থেকে একটু সময় চেয়ে নিব, এগুলো সুন্দর করেই পড়াই, হ্যাঁ, পারাপারি না করি। কার সময় বঙ্গভঙ্গ হয় বলেন তো? কারণ এখানে আলোচনা করার বিষয় আছে, তো বঙ্গভঙ্গের বিষয়ে আলোচনা করার বিষয় আছে, সুন্দর করে এগুলো আলোচনা করতে হবে। জি বলেন, কি বলবেন? হয় এখানে বলেন, না হয় ইনবক্সে দিয়ে রাখেন, যে কোনো একটা জায়গায় বলবেন। তো তখন থেকে আপনি বলছেন যে কিছু বলবেন, বলেন। হয় এখানে বলেন, না হয় ইনবক্সে বলেন, বলবেন তো, যে কোনো একটাতে বলতে হবে। আচ্ছা, কত সালে? 1905 সালে বঙ্গভঙ্গ হয়। করেন কে? লর্ড কার্জন। কে করেছিলেন? লর্ড কার্জন। এর পরবর্তীতে এসে কি করে? বঙ্গভঙ্গ রদ মানে বাতিল করে দেয়। বাতিল করে হচ্ছে লর্ড হার্ডিংস। তাহলে বাতিল করে কে? লর্ড হার্ডিংস। 10-11 সালের দিকে বাতিল করে দেয় মোটামুটিভাবে, ঠিক আছে। কবে? 10-11 সালে বঙ্গভঙ্গ বাতিল করে দেয়। 11 সালে হার্ডিংস এসে বাতিল করে, ঠিক আছে। তাহলে এখান থেকে কয়েকটা প্রশ্ন জানলাম। এই যে লর্ড কার্জন হচ্ছে কি করে? বঙ্গভঙ্গ মানে কি? ওই যে পশ্চিমবঙ্গ আছে না এখন, ভারতের কলকাতা, যেটা কলকাতা রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য, ওইটা আর বাংলাদেশ একসাথে ছিল, ভাগ করে 2টা আলাদা রাজ্য তৈরি করা হয়, ঠিক আছে, ব্রিটিশ পিরিয়ডে। তাহলে 1905 সালে এটা ভাগ করে দেয়। কে ভাগ করে? তৎকালীন সময়ে প্রধান ছিল হচ্ছে লর্ড, মানে পুরো ভারতবর্ষের প্রধান ছিল লর্ড, হচ্ছে যে লর্ড কার্জন। এই লর্ড কার্জন ভাগ করে, কিন্তু এটা নিয়ে বাঙালিদের মনের ভিতরে একটা অসন্তোষ তৈরি হয়, এবং বাঙালিরা কি করতে চায়? 2 বাংলাকে একসাথে রাখতে চায়, যার ফলে পরবর্তী লর্ড যিনি হন, তিনি হচ্ছে লর্ড হার্ডিংস। তিনি এসে কি করেন? এই বঙ্গভঙ্গ রদ কইরা ফেলেন, ঠিক আছে। আচ্ছা, 11 সালে করেন। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের দফা কয়টা ছিল বলেন তো? যুক্তফ্রন্ট কয়টা দল নিয়ে গঠন করা হয়েছিল? যুক্তফ্রন্ট টোটাল 4টা দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল। কয়টা দল? টোটাল 4টা দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল। আচ্ছা বলেন, 11 সালে বঙ্গভঙ্গ রদ হয়। গুড। সার্কুলার কবে হবে আমরা জানি না ভাই। আপনি এই কথা বলার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, বলে দিলেই তো হয়, এগুলো আবার জিজ্ঞেস করতে হয়। বলেন, যুক্তফ্রন্ট নির্বাচনে যুক্তফ্রন্ট 4টা দল: আওয়ামী মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, বামপন্থী গণতান্ত্রিক দল, আর হচ্ছে যে আপনার নিজামে ইসলাম, সম্ভবত, হ্যাঁ নিজামে ইসলাম। এরপরে এসে এই 4টা দিয়ে 53 সালে দল গঠন হয়, এবং তার পরবর্তী সময়ে এসে কি হয়? তার পরবর্তী সময় নির্বাচনের আগে খেলাফতে রাব্বানি নামের আরেকটা দল এসে এটার সাথে যোগ দেয়। এটা একটু গুরুত্বপূর্ণ, মনে রাখেন যে এই যুক্তফ্রন্ট গঠন হয় যদি বলে গঠন যদি বলে, তাহলে 1953 সালে গঠন হয়। কয়টা দল নিয়ে? 4টি দল নিয়ে গঠন হয়। কিন্তু দেখেন, এই যুক্তফ্রন্ট গঠন হওয়ার পরবর্তী সময়ে
নির্বাচন হয় কিন্তু তার 1 বছর পরে। কিন্তু এখন যদি প্রশ্ন এইভাবে ঘুরিয়ে বলে যে যুক্তফ্রন্ট গঠন হয় কয়টি দল নিয়ে, উত্তর হবে 4টা দল নিয়ে। কিন্তু যদি বলা হয় যুক্তফ্রন্ট কয়টি দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু আবার 5 হবে, কারণ 53 সালে 4টা দল নিয়ে গঠন হয়। কিন্তু 54 সালে নির্বাচনের আগে, ঠিক নির্বাচনের আগ মুহূর্তে খেলাফতে রাব্বানি নামের আরেকটা দল এসে কি করে, এই যুক্তফ্রন্টের সাথে যুক্ত হয়। ঠিক আছে? আচ্ছা, দফা কয়টা ছিল এখন বলেন দেখি আপনারা বলতে পারেন কি না। গুড, কে যেন 26 বলেছে না 6টা বলেছে, ভুল আনসার। উত্তর হবে 21টা দফা ছিল। কতটি? 21টি দফা ছিল। দেখেন, মহান নেতা বঙ্গবন্ধু লাগতেছে না। বাংলাদেশের মণিপুরী নাচ কোন অঞ্চলের ঐতিহ্য? কি বললাম? বাংলাদেশের মণিপুরী নাচ কোন অঞ্চলের? আপনাকে জানতে হবে যে মণিপুরীরা কোন অঞ্চলে বসবাস করে। কি জানতে হবে? মণিপুরীরা কোন অঞ্চলে বসবাস করে, মানে উপজাতিদের বসবাস কোথায়, এটা জানতে হবে। আসলে দেখেন, সব কিছু কোশ্চেন সলভ করে সমাধান করা সম্ভব নয়। কিছু কিছু জন্য তো আবার আপনার হচ্ছে যে থিওরিটিক্যাল পড়াগুলোও পড়তে হবে, তাই না? থিওরিগুলো কি করতে হবে? পড়তে হবে। তো থিওরি না পড়লে তো এটা লাভ নেই। শুধু কোশ্চেন সলভ কি করবে? আপনাকে হয়তো 500-700 কোশ্চেন মুখস্থ করাবে, বাট থিওরি না পড়লে তো এটা সম্ভব না। তাহলে মণিপুরীদের বাসস্থল কোথায়? সিলেটে। মনে রাখবেন যে রাজশাহী অঞ্চলে বাস করে হচ্ছে যে সাঁওতালরা। সাঁওতালরা কোথায় কারা বাস করে? সাঁওতালরা বসবাস করে কোথায়? রাজশাহী অঞ্চলে। অর্থাৎ বরেন্দ্রভূমি, দ্যাট মিন্স রাজশাহী রংপুর অঞ্চলে যে আদিবাসীরা বসবাস করে তারা সাঁওতাল হয়। কি হয়? সাঁওতাল হয়। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আসি। এর পরবর্তীতে হচ্ছে করোনারি থ্রম্বোসিস অসুখটি হচ্ছে যে কিসের বলেন তো? এই যে করোনারি থ্রম্বোসিস, এটা হচ্ছে যে কিসের রোগ, মানে কোথায় কার? করোনারি, এটা মনে রাখতে হবে কিন্তু। বলেন দেখি আপনাদের আনসারগুলো নি। করোনারি থ্রম্বোসিস এটা কিসের রোগ হয় বলেন? এখন লাইভে কয়জন আছেন? হ্যাঁ, গারোরা ময়মনসিংহ। গুড, এই তো আপনারা পারেন তো দেখতেছি, অনেক ভালো পারেন। গুড 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 গুড, খুবই ভালো। দ্যাট ইজ গুড সাইন ফর ইউ। আচ্ছা দেখেন, করোনারি থ্রম্বোসিস পারছেন না নাকি? না পারলাম বলে দিয়ে বিদায় নিব। না পারলে আমি বলে দিয়ে বিদায় নিব। না না না, অগ্নাশয় না, অগ্নাশয় না, এটা হচ্ছে হৃৎপিণ্ডে। লো ডেন্সিটি লিপোপ্রোটিন আর হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, ওই যে বলে না হার্ট ব্লক হয়ে যায়, ওই জিনিস, বুঝতে পারছেন? হার্ট ব্লক, তাহলে এটাকে কি বলছে? হার্ট ব্লক, মানে হৃৎপিণ্ডজনিত রোগকে বলা হচ্ছে। এটা হচ্ছে হৃৎপিণ্ডের একটা রোগ। ঠিক আছে? এই যে এইটা বেড়ে গেলে এইচডিএল এর পরিমাণ যেটা আছে, এলডিএল সরি, লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটাকে বলা হয়, এইটা বেড়ে যাওয়ার ফলশ্রুতিতে এইটা বেশ অগ্নাশয় না। দেখেন আমি বলি, এটা হচ্ছে করোনারি বলতে কি বোঝায়, একটু ছোট্ট করে আপনাদের বোঝায়। মানুষের হৃৎপিণ্ডের ভিতরে অনেকগুলো হচ্ছে যে এরকম করোনারি, এরকম রক্ত চলাচল সঞ্চালনের পথ থাকে। যখন আপনার এই যে এলডিএল যেটাকে বলা হয়, সরি এলডিএল যেটাকে বলা হয়, এলডিএল যেটাকে বলা হয়, এইটা যখন আপনার মানে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, এটা তখন কি করে? আপনার এই রক্ত চলাচলের পথটাকে সংকুচিত করে দেয়। দুই পাশ থেকে কি করে? এই রক্ত চলাচলের পথটাকে সংকুচিত করে। তখন কি হয়? তখন স্বাভাবিকভাবে আপনার এই পথ দিয়ে রক্ত চলাচল বিঘ্নিত ঘটে, আস্তে আস্তে রক্ত চলাচল করে, যার ফলশ্রুতিতে আপনার কি হয়? আপনার মানে প্রেশার অনুভব হয়। ঠিক আছে? যে মানুষের হার্ট ব্লক হয়ে যায়, তারপরে স্ট্রোক করে। এই জন্য এই যদি এটা বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে যায়, এটা ব্লক হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আর আপনার রক্ত চলাচল করবে না, তখনই আপনি কি করবেন? হার্ট ব্লক হয়ে স্ট্রোক। হ্যাঁ, হৃৎপিণ্ড। গুড। আচ্ছা,
তাহলে মোটামুটি আমাদের এটা কমপ্লিট হলো। আমাদের হচ্ছে যে এখানে যেগুলো কোশ্চেন ছিল সবগুলোই বিগত সালের কোশ্চেন। আমরা বিগত সালের র্যান্ডম কোশ্চেন থেকে সলভ করলাম। আমরা আগামী ক্লাসে আগামীকালকে আবার এরকম, আজকে প্রায় মনে হয় 25টার মতো কোশ্চেন ছিল। আগামী ক্লাসে আমরা আবার হচ্ছে যে কি পড়বো বুঝতেছেন না। আচ্ছা আমরা নিব। আচ্ছা এই তো আপনাদের ম্যাথ স্যার চলে আসছে। স্যার ক্লাস নিব, সুযোগ দেন প্লিজ। আচ্ছা এই তো কেটে দিচ্ছি ভাই, এখনই কেটে দিচ্ছি, আপনি লাইভ নেন। তো ঠিক আছে সবাই, আপনারা হচ্ছে যে আমি ক্লাস টাইম সব বলে দিয়েছি। বাকি যা যা বলার ওই যে মনসুর স্যার বলবেন। স্যারের ক্লাস করেন সবাই। আর হচ্ছে যে যারা নতুন আছেন, একবারে জানেন না আমাদের এই ব্যাচের ব্যাপারে বা কোর্সের ব্যাপারে, তারা এই যে বা রেগুলার আপডেট পাওয়ার জন্য আপনারা এই যে টেলিগ্রাম যে লিঙ্ক দেওয়া হয়েছে, টেলিগ্রাম লিঙ্কে হচ্ছে ক্লিক করে যুক্ত হন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।